আজ মনোহর বাবুর বাড়ি অতিথিদের কোলাহলে মেতে উঠেছিল, কারণ বাড়িতে নতুন বউ বিশাখার গৃহপ্রবেশ হচ্ছিল। বাড়িতে নতুন বউ আসায় সবাই খুব খুশি ছিল, আর যার ছাপ রাহুলের চেহারাতেও দেখা যাচ্ছিল। এরপর সবাই নতুন বউকে ঘরের ভিতরে নিয়ে গেল। তারপরে বউ দেখা শুরু হলো, আর এইভাবেই গোটা দিন কেটে গেল। আর কতক্ষণ আমাকে এইভাবে বসে থাকতে হবে? খুব টায়ার্ড হয়ে গেছি, রেস্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি এক কাজ করো, এমনিতেই তো অতিথিরা প্রায় সব চলেই গেছে, খাবারের ব্যবস্থা হচ্ছে, তুমি কিছু খাবার খেয়ে ভেতরে চলে যাও। কিরে মা, বৌদিকে খাবারটা এনে দে। হ্যাঁ মা, বৌদি তুমি ঘরে যাও, আমি খাবারটা নিয়ে আসছি। বিশাখা ঘরে গিয়ে বসলে ওর ননদ সাথী ওর জন্য খাবার নিয়ে আসে। এই খাবারগুলো কি? আমি তো এগুলো খাই না। বৌদি তুমি বলো কি সবজি খাবে, আমি এখনই বানিয়ে দিচ্ছি। শোনো না, আমার জন্য একটু চিকেন বিরিয়ানি বানিয়ে দাও, সাথে একটু মাটন কষা। বৌদি তুমি ননভেজ খাবে? না না, আমাদের বাড়িতে এইসব রান্না হয় না, আমরা এসব খাই না। কি, এ বাড়িতে ননভেজ খাওয়া হয় না? কিন্তু আমি তো রোজই ননভেজ খাই। না না, আমি ননভেজ না খেয়ে থাকতে পারবো না। তোমরা না পারলে বলো, আমি অনলাইন অর্ডার করে নিচ্ছি। আমার খিদে পেয়েছে, আমি এক্ষুনি অর্ডার করে নিচ্ছি। বিশাখা, তোমার মা বাবা যে বলছিল যে তোমার বাড়িতে ননভেজ খাওয়া হয় না, তাহলে তুমি ননভেজ কেন খাচ্ছ? মা বাবা তোমাকে আমার ব্যাপারে কিছু বলেনি, কিন্তু আমি ননভেজই খাই। মনে হচ্ছে মা বাবা বলতে ভুলে গেছে। আচ্ছা দাঁড়াও, আমি ডিনারটা অর্ডার করে নিই। এরপর বিশাখা ডিনার অর্ডার করলো আর ব্যাগ থেকে একটা বোতল বার করলো। সাথী, তুমি আমার জন্য একটা কাঁচের গ্লাস এনে দেবে? রাহুল, তুমি একটু ড্রিঙ্ক নেবে নাকি? আমি কিন্তু নিচ্ছি, খুব টায়ার্ড লাগছে, তাই ভাবছি একটু ড্রিঙ্ক নিই, তাতে ঘুমটা ভালো আসবে। তুমি মদও খাও? আমি তো জানতামই না। দাদারে, বৌদির সুটকেসে সিগারেটও দেখলাম। বৌদি, তুমি সিগারেটও খাও? হ্যাঁ খাই তো, তাতে এত অবাক হওয়ার কি আছে? কেন, আমাদের মেয়েদের কোনো শখ করার অধিকার নেই নাকি? এই দাও তো, একটা খাবো। যখন দেখেই ফেলেছে তখন না খেয়ে থাকতে পারবো না। তখনই সেখানে রাহুলের মাসি পিসি চলে আসে, আর বিশাখাকে মদ আর সিগারেট খেতে দেখে নেয়। হে ভগবান, নতুন বউ যে এখানে বসে সিগারেট আর মদ খাচ্ছে। আরে নতুন বউ, তোমার এইসবের শখ আছে নাকি? কৌশলাদি তো আমাদের কিছুই বলেনি। কেমন বউ রে, কি বাজে শখ। তখনই বিশাখার অনলাইনে অর্ডার করা খাবার চলে আসে। কাকিমা, একটা অর্ডার ছিল বিশাখা নামে। এই সময় বিশাখা বৌমার নামে খাবারের অর্ডার? কি আছে এতে দাদা? একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন কাবাব আর একটা রোস্টেড চিকেন। কি বললে? বিশাখা বৌমা ননভেজ অর্ডার করেছে? আমার মনে হচ্ছে কোথাও একটু ভুল হয়েছে। আমি একবার বৌমাকে জিজ্ঞেস করে আসছি, হয়তো হতে পারে অন্য বিশাখার নামে। বৌদি, তোমারই বৌমার অর্ডার। ঘরে গিয়ে দেখো বিছানায় বসে মদ খাচ্ছে আর সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। যাও দেখো গিয়ে। এ তুমি কি বলছো? শাশুড়ি মা দৌড়ে ঘরে গিয়ে দেখলেন সারা ঘর সিগারেট আর মদের গন্ধে ভরে গেছে, আর তার সাথে সিগারেটের ধোঁয়ায়। এখন তো অনেক রাত হয়ে গেছে, একটা কাজ করা যাক, কাল সকালে বিশাখার মা বাবার সাথে কথা বলা যাক। বাবা, আমার মনে হচ্ছে আমাদের 2-3 দিন অপেক্ষা করা দরকার। আমি বিশাখাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি, যদি তাও না শোনে তখন ওর বাবা মাকে। রাহুল একদম ঠিক বলছে, আমাদের কিছুদিন দেখা উচিত। এখনই যদি মেয়ের মা বাবাকে ডাকি, লোকজনরা বলবে বিয়ে 4 দিন হলো না, এর মধ্যেই মা বাবা বিচার করতে চলে এসছে। এরপর বেশ কয়েকবার রাহুল বিশাখাকে বোঝাবার চেষ্টা করলো, কিন্তু সে ওর কোনো কথাই শুনল না। ও রোজই নেশাগ্রস্ত থাকতো আর চিকেন, মাটন আর মাছ খেত। ধীরে ধীরে পাড়ার লোকেরাও এসব কথা জানতে পারল। রাহুল এই বিয়েতে একদম খুশি ছিল না। এরপর রাহুল বিশাখাকে কিছু বলার আগেই বিশাখার একটা গোপন সত্য সে জানতে পারে। একদিন যখন একটা রেস্টুরেন্টে রাহুলের একটা মিটিং ছিল, তখন সে বিশাখাকে একটি ছেলের সাথে সেখানে দেখে ফেলে। রাহুল ওদের কথাবার্তা শুনতে লাগে। তুমি জানো, আমি রাহুলের সাথে এখনো পর্যন্ত স্বামী স্ত্রী কোনো সম্পর্ক রাখিনি আর রাখবও না। আমি শুধু তোমারই মানব আর তোমারই থাকবো। আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি তোমার কাছে চলে আসবো। রাহুল সব কথা বুঝে যায়। সে বুঝতে পারে যে বিশাখার বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, আর সে রাহুলকে ভালোবাসে না। তাই সে বিশাখার মা বাবাকে ডাকে। বিশাখা, আজ থেকে তুমি এই বিয়ের বন্ধন থেকে মুক্ত। তুমি অন্তত একবার আমাকে বলতে পারতে, তাহলে আমি তোমাকে বিয়েই করতাম না। মা, বাবা, আমি বিশাখাকে এই বিয়ের বন্ধন থেকে মুক্ত করলাম। যাও বিশাখা, এখন তুমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারো। থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ সো মাচ। মা, বাবা, একবার আমি তোমাদের কথা শুনে ভুল ডিসিশন নিয়েছি, কিন্তু এখন আমি মানবকেই বিয়ে করব, আর আমি ওর সাথে খুব খুশি থাকবো। সরি রাহুল, আমি তোমাকে খুব হার্ট করেছি। মা, বাবা, সাথী, আমাকে ক্ষমা করে দাও।
রাহুল মানবকে বাড়িতেই ডেকে নিয়েছিল। বিশাখা মানবের বাইকে বসে চলে যায়। রাহুলের দ্বিতীয় বিয়ে খুব মুশকিল করে হয়, কারণ যখন একবার বিয়ের পর বিয়ে ভেঙে যায় তখন দ্বিতীয়বার বিয়ে করতে খুব সমস্যা হয়। ছেলে হোক বা মেয়ে, যদি পছন্দ মতো জীবনসঙ্গী না হয় তাহলে দুজনের জীবনই খুব অশান্তিতে কাটে। আর লোকেরাও নানান কথা বলতে থাকে যে দুদিনের মধ্যে কেন বিয়ে ভেঙে গেল, বউ কি 4 দিনের জন্যই এসেছিল? এই ধরনের নানান প্রশ্ন সবার মাথায় ঘুরতে থাকে। তাই মা বাবাকে ছেলেমেয়ের বিয়ে অনেক দেখে শুনে ভেবেচিন্তে আর ছেলে মেয়েদের পছন্দেই করানো উচিত, আর তাহলেই বিয়ে সফল হয়। লীলা দেবীর পরিবারে 2 ছেলে, সুরেশ আর নরেশ। দুজনেরই বিয়ে হয়ে গেছে। সুরেশের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল, আর নরেশের বিয়ে হয়েছে মাত্র 8 মাস। ঘরের সমস্ত কাজ বড় বউ মিনাই করত, কেননা ছোট বউ সীমা চাকরি করত। মা, এই দেখো তোমার জন্য বেনারসি শাড়ি নিয়ে এসেছি। বৌমা, শাড়িটা খুব সুন্দর, কিন্তু মনে হচ্ছে খুব দামি। মা, তোমার থেকে দামি কোনো জিনিসই হয় না। যাই হোক, আজকে আমার স্যালারি হয়েছে, তাই ভাবলাম তোমার জন্য কিছু কিনে নিয়ে আসি। মা, এই নাও তোমার লেবুর শরবত। আরে আরে, সামলে রাখ, সামলে রাখ। এইখানে রাখ, এইখানে রাখ। এই দামি শাড়িতে যদি লেবুর জল পড়ে যায় তাহলে দাগ হয়ে যাবে যে। মা, বৌদিকে বলো এই শাড়িটা যেন মেশিনে না ধোয়। এর আগেও নরেশের একটা শার্ট বৌদি মেশিনে ধুয়ে দিয়েছিল আর সেটা খারাপ হয়ে গিয়েছিল। আরে বৌমা, ও তো সারাদিন ঘরের কাজই করে, ওর যতটা বুদ্ধি ও ততটাই তো করবে। ও কি তোমার মতো বাইরে গিয়ে কাজ করে যে তোমার মতো স্মার্ট হবে? ও তো ঘরের কোলা ব্যাগ, ও কি করে জানবে যে কি করে টাকা কামাতে হয়? তুমি বাইরে কত পরিশ্রম করো, আর ওর কি? ও ঘরে একটু আটা মাখলো, রুটি করলো, তরকারি করলো, হয়ে গেল। আরে আসল কাজ তো তুমি করছো, সারাদিন চাকরি করে অর্থ রোজগার করছো, আর এ তো বাড়িতে ঘুমাচ্ছে। মা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আজকে অনেক কাজ ছিল অফিসে, আমি খুব টায়ার্ড। হ্যাঁ হ্যাঁ মা, ক্লান্ত তো হবেই। এক কাজ করো না, রাত্রিবেলা দুধের মধ্যে একটু হলুদ দিয়ে খেয়ে নাও না। আচ্ছা আচ্ছা বৌমা, তোমার জন্য ওই দুধটা আমিই বানিয়ে দেব। তখনই মিনার দেওর ওখানে চলে আসে। আরে বৌদি, আজকেও আলুর তরকারি দিলে? আমার বন্ধুরাও বলছিল যে আলুর তরকারি ছাড়া আর কিছু আনতে পারিস না। আচ্ছা, তুমি কি অন্য কিছু বানাতেই পারো না বৌদি? তুমি ঠিকই বলছো, আমার সাথেও এটা হয়। অফিসে সবাই কত সুন্দর সুন্দর তরকারি নিয়ে আসে, কখনো চিলি চিকেন, কখনো শাহি পনির, কখনো সয়াবিন চাপ, আরো কত কি সুন্দর সুন্দর তরকারি নিয়ে আসে। আরে এই শুধু দায় সারা কাজ করে, কোনো কাজই তো মন দিয়ে করে না। কান খুলে শুনে নাও বৌমা, নিজেকে একটু চেঞ্জ করো, বুঝলে? ওই সময় মিনা কোনো কথাই বলল না, কিন্তু লীলা সবসময় 2 বউর মধ্যে বিভেদ সৃষ্টি করত, যাতে মিনা খুব কষ্ট পেত। কিন্তু একদিন সে একটা গল্প পড়ল, আর গল্পটা পড়ার পরে তার চেহারার মধ্যে হাসি ফুটে উঠল। অনেক হয়েছে, এবার আমাকে এমন কিছু করতে হবে যেটাই গল্পে আছে। যেখানে প্রত্যেকদিন সকালে মিনা উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানাতো, নিজের স্বামী, দেওর আর ছোট জায়ের জন্য, তার সাথে শাশুড়ির জন্য। তারপর বাচ্চাদের টিফিন প্যাক করে ওদের স্কুল বাস পর্যন্ত ছেড়ে আসতো। আজ তার মধ্যে পরিবর্তন দেখা দিল। আরে, আজকে রান্নাঘরের দরজা বন্ধ কেন? মিনা বৌদি তো সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকে যেত। কি হয়েছে সীমা বৌমা? মা, রান্নাঘরে মিনা বৌদিকে দেখা যাচ্ছে না। ও কি ঘুমিয়ে আছে নাকি? মা, মিনার শরীরটা খুব খারাপ, বলছে জ্বর এসছে আর সারা শরীরেও নাকি ব্যথা। দেখি দুপুরের দিকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এ বাবা, আমাকে তো খুব তাড়াতাড়ি অফিস যেতে হবে। ওই দিন রান্নাঘরে কোনো রান্নাই হলো না। মিনার বাচ্চাদেরও সেদিন স্কুল ছুটি ছিল, তাই ওদের বাজার থেকেই টিফিন কিনে এনে খাইয়ে দেওয়া হলো। মিনাও বাজার থেকে টিফিন এনে নিজে খেলো, তারপর একটু চা বানিয়ে খেয়ে নিল। আর লীলা দেবী নিজের বাড়িতে কাজের লোক রাখা পছন্দ করত না, তাই বাড়ির সমস্ত কাজ তিনি নিজেই করলেন। বিকেল পর্যন্ত কাজ করতে করতে লীলা দেবীর কোমরে ব্যথা শুরু হয়ে গেল, আর তার জন্য সে খুব হয়রান হয়ে পড়ল। হে ভগবান, মনে হচ্ছে আজকে আমার কোমরটা গেল। বাবা সীমা, ভালোই হয়েছে তুমি চলে এসেছো। বৌমা, রাতে রুটিটা তুমিই বানিয়ে ফেলো, কোমরে আমার খুব ব্যথা গো। আমি তো খুব টায়ার্ড মা, আর আমি রুটি করতে পারবো না। একটা কাজ করছি, বাজার থেকে অর্ডার করে নিচ্ছি। সীমা, আজকে সকালেও বাইরের খাবার খেলাম আমরা। দুপুরেও বাচ্চাদের আমি সেই পাউরুটি, জ্যাম এগুলোই দিলাম। অন্তত রাতের জন্য তো রুটিটা বানিয়ে নাও। বাইরের খাবার আর কেউ খেতে পারবে না, মায়েরও তো শরীর খারাপ।
এক কাজ করো, মিনারও তো শরীর খারাপ, ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে দাও। ডাক্তার বলেছে হালকা খেতে। পাগল নাকি? আমি এত কাজ করতে পারবো না বাবা। মা, তোমাকেও একটু গতরটা আমার সাথে নাড়াতে হবে। তুমি জানো আমি অফিসেও অনেক কাজ করি। হ্যাঁ বৌমা, আমি চেষ্টা করছি, দাঁড়াও আমি আসছি। এদিকে শাশুড়ি আর বৌমা রান্নাঘরে রান্না করছিল, আর অন্যদিকে মিনা শরীর খারাপের বাহানা করে আরাম করছিল। মিনা এখন কেমন লাগছে? ডাক্তার তো বলেছিল তোমার জ্বর ঠর আর নেই, বললো যে ক্লান্তিটা লাগছে ওটা 2-3 দিনের মধ্যে চলে যাবে। হ্যাঁ গো, আমারও আর ভালো লাগছে না। এই সারাদিন বিছানায় বসে থাকতে ভালো লাগে গো। আমারও তো বিছানায় শুয়ে থাকতে ভাল লাগছে না। আমার জন্য বাড়ির সবারই কত অসুবিধা হচ্ছে বলো। আরে তুমি সারাদিন এই ঘরের কথা চিন্তা করে করেই শরীরটা খারাপ করেছো। এখন এসব বাদ দাও, যেমন চলছে চলতে দাও। আর দুদিনের মধ্যেই শাশুড়ি আর বউয়ের ঘাম ছুটে গেল, যখন বাড়ির সব কাজ ওদের দুজনকে করতে হলো। সত্যি বাবা, আজকে আমি বুঝতে পারছি মিনা বৌমা কতটা কাজ করত। আমরা দুজন মিলেও ওই কাজ করতে পারছি না, যাও একা একদিনে করত। সত্যি বাবা, ও অনেক কাজ করে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। মিনা বৌদি রান্নাঘরে থাকলে আমার আর কোনো চিন্তাই থাকে না, কারণ আমি জানি যে বৌদি সব কাজ করেও নেবে এবং 3 বেলার রান্নাও ঠিক মতো করে দেবে। কিন্তু গত 3 দিন ধরে আমাদের বাড়িতে কেউই ঠিক মতো খাবার খায়নি। সীমা সত্যি কথাই বলছে মা। বৌদি খাবার দিলে তাও গরম গরম থাকে, দুপুরে পেট ভরে খাওয়া যায়। কিন্তু এই ক্যান্টিনের খাবার রোজ রোজ খেয়ে আমার পেটটা খারাপ হয়ে গেছে। ঠিকই বলছো তোমরা। এই সংসার যদি ঠিকঠাক চালাতে হয় তাহলে মিনা বৌমা ছাড়া আর উপায় নেই। বৌদি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার কাজে খুব অসুবিধা হচ্ছে মা। আমার মনে হচ্ছে বৌদি বাড়ির সব কাজ একা করে বলেই অসুস্থ হয়ে গেছে। মা, আমরা একটা কাজ করি না, বাসন মাজার জন্য একটা কাজের লোক রেখে দিই, তাহলে বৌদির অনেকটা হেল্প হবে। তুমি ঠিকই বলছো বৌমা, ও একা কত কাজই করবে। আর আমাদের এদিকে খেয়ালই ছিল না। মা, এই যে পাশের বাড়িতে একজন কাজ করে না, তাকে ডেকে নিলেই তো হয়। ও এসে ঘর মুছে দিয়ে বাসনটা মেজে দেবে। ঠিক আছে বৌমা, ডেকে নাও, কথা বলে নি। মিনা তো এটাই চাইছিল যে ওর গুরুত্বটা সবাই বোঝে, ওকে সবাই কদর করে। বাড়িতে কাজের লোক রাখা হলো যাতে মিনা একটু আরামে থাকতে পারে। ঠাকুরপো, এই না তোমার লাঞ্চ। আর সীমা, তোমার লাঞ্চ আমি প্যাক করে রেখেছি। থ্যাংক ইউ বৌদি। এই লাঞ্চটাকে না আমি খুব মিস করছিলাম। বৌদি, তুমি কিন্তু এখন আরাম করবে। কাজের মেয়েটা 10টায় এসে সব কাজ করে দিয়ে যাবে। মা, তোমার কোমরে ব্যথা ছিল না? এসো আমি একটু মালিশ করে দিই। বেঁচে থাকো মা, সারা জীবন সুখে থাকো আমার ভালো বৌমা। এইভাবেই সবাই মিনার গুরুত্বটা বুঝলো, আর সংসারে সব ঠিক হয়ে গেল। Thanks for watching.